স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। ভিসির পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেয়ার দাবিতে সোমবার 17 ঘণ্টা ধরে অনশনে 9 শিক্ষার্থী। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। 2030 সালের মধ্যেই এটা ইনশাল্লাহ অপারেশন শুরু হবে। 7 থেকে 8,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ আসতে পারবে। ট্রান্সশিপমেন্ট পোর্টের উপরে যে নির্ভরতা সেটা অনেকটা কমে আসবে। ব্যবসা কীভাবে এক্সপ্লোর করবে, মাতারবাড়িতে এলাকাতেই বিশাল ব্যবসা হবে এবং ওখানে ইকোনমিক্স ফ্রি ট্রেড ইকোনমিক জোন হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে আজ। ট্রান্সশিপমেন্ট বন্দরের নির্ভরতা কাটার পাশাপাশি বাড়বে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই শিক্ষার্থীদের আমরণ অনশনের খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি কত ঘন্টা ধরে চলছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলছে। রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা কিন্তু গতকাল দুপুর 3:30 থেকেই তারা এই আন্দোলন করে আসছে এবং আজকে কিন্তু এই অনশনের প্রায় 20 ঘন্টা হতে যাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি আদায়ের কোনো কিছু কিন্তু বলা হয়নি। এখানে শিক্ষার্থীরা কিন্তু তাদের এক দফা দাবি আদায়ের জন্য অনড় রয়েছেন এখনো পর্যন্ত। এখানে আমরা দেখেছি যে সকালে কিন্তু ছাত্র কল্যাণ পরিচালক যিনি আছেন বিশ্ববিদ্যালয়ের, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এসে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা এবং বিভিন্ন সুবিধা অসুবিধা কিন্তু তিনি দেখেছেন। এর আগে আমরা দেখেছি গতকালকে কিন্তু সকাল 11টা থেকে শুরু করে দিনভর কিন্তু চলেছে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় শিক্ষকদের আলোচনা। শিক্ষকরা সেই আলোচনাতে কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে যে দ্রুতই যেন তারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং শিক্ষকদের সাথে একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে এমন আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। তবে এইগুলো কিন্তু প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের যে এক দফা দাবি আদায়ের যে লক্ষ্য সেটি কিন্তু স্থির রেখেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত যে ভিসি বর্তমানে রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থী বান্ধব না এবং তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর পাশাপাশি সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এর আগে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এবং তারা যেটি বলছেন যে এগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব হয়নি। এর আগে কিন্তু হামলার ঘটনাকে কেন্দ্র করে একজন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং শিক্ষার্থীরা অভিযোগ করছে যে মূলত এই 22 জনের তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগিতা করেছে তথ্য দেওয়াতে এবং এতে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষে কোনো কথা বলেননি এবং তারা কোনো পদক্ষেপও নেননি। এই বিষয়ে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার অনশনে বসে থাকা শিক্ষার্থীরা। এখানে আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বসে আছে। এখানে প্রায় 32 জন শিক্ষার্থী কিন্তু গতকালকে এই অনশনে বসেছেন এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছেন যে 2 জন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে এক দফা দাবি ভিসি পদত্যাগ বা তার অব্যাহতির জন্য যে দাবিটি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। তো রাত্রি সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েটে চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেয়ার আশ্বাস বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল থেকে আমরণ অনশন করছেন 9 শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, শিক্ষার্থীদের আমরণ অনশনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে, এ বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি গতকাল বেলা 3টা থেকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন এবং এখন পর্যন্ত 20 ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এখনও কিন্তু তারা তাদের অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের মূল যে দাবিটি সেটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 15-17 কিলোমিটার দূরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট এবং সেই ইনস্টিটিউট দীর্ঘদিন ধরেই কিন্তু মূল ক্যাম্পাস থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু মূল ক্যাম্পাসের যেই স্বাদ সেটি পাচ্ছে না এবং একই সাথে প্রশাসনিক বা একাডেমিক অনেক কার্যক্রম সম্পাদনের জন্য তাদেরকে কিন্তু সেই 15 থেকে 17 কিলোমিটার দূরে এসে মূল ক্যাম্পাসে আসতে হচ্ছে এবং মূল ক্যাম্পাসের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথেও কিন্তু তাদের কোনো ধরনের স্বাভাবিক যোগাযোগের কিন্তু সুযোগ থাকছে না এবং এই সব কিছু মিলিয়ে এবং একই সাথে চারুকলা ইনস্টিটিউটের যেই ক্যাম্পাসটি এখন রয়েছে সেখানকার অবকাঠামোগত ভঙ্গুর পরিস্থিতির কারণেও কিন্তু তারা চাইছেন যে তাদের যে ইনস্টিটিউট সেটিকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে এবং এর দাবিতে কিন্তু আমরা দেখেছি গেল বছর থেকেই কিন্তু শিক্ষার্থীরা নানানভাবে আন্দোলন করে আসছেন এবং গত প্রশাসনের আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছিলেন, দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বর্জন ছিল এবং তখন তারা সেশন জটে পড়েছিলেন এবং তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে মূল ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া প্রশাসন শুরু করবে। সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা তাদের সেই কার্যক্রম থেকে সরে এসেছিল। পরবর্তীতে সাবেক তথ্যমন্ত্রী পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি একবার ক্যাম্পাসে এলে তখনও কিন্তু শিক্ষার্থীরা, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তৎকালীন মন্ত্রী ছিলেন, তার কাছেও কিন্তু দাবি আদায়ের জন্য দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু তৎকালীন ছাত্রলীগ যারা ছিলেন তারা কিন্তু তাদের উপরে হামলা করে। এই যে হামলা এবং টানা কর্মসূচির পরেও যখন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি তখন কিন্তু শিক্ষার্থীরা আজ গতকাল থেকে আমরণ অনশনে এসেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত দাবি আদায়ে অনড়, অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। অন্যদিকে প্রশাসনের সূত্রগুলো বলছে যে তার শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটি বাস্তবায়নযোগ্য, তবে সেটি বাস্তবায়ন করতে প্রশাসনের কিছুটা সময় লাগবে, কিন্তু শিক্ষার্থীরা চাইছেন যে অনেকটা সময় দেওয়া হয়ে গেছে, বিগত কয়েক বছর ধরেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাই এবার তারা তাৎক্ষণিক একটি সমাধান চাইছেন এবং সেই সমাধান না হওয়া পর্যন্ত তাদের যে অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। রাত্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন 9 শিক্ষার্থী। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শোয়েব রহমান। জামায়াত নেতা এটিএম আছারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হবে আগামী 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এ বিষয়ে কথা বলছেন জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল 4 সদস্য বিশিষ্ট। এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি কথা এখানে বলা প্রাসঙ্গিক বলে মনে করি, যেহেতু আগে জনাব কাদের মোল্লার মামলা দিয়েই আপিল বিভাগের নিষ্পত্তি শুরু হয়েছিল, এই মামলায় আমরা জনাব কাদের মোল্লা, জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি এই সিদ্ধান্ত নেন তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। এই বিবেচনায় আজকে 6 মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। আমরা প্রশ্ন তুলেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্য হবে কি না, এই প্রশ্ন উঠেছিল জনাব কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি এই যে প্রয়োজন নাই বলেছেন এটাকে আমরা রিভিউ করতে চাই। আমরা বলছি ফেয়ারনেসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। এই জন্যই গুরুত্বের বিচারে এই মামলাটি 6 তারিখে নির্ধারণ করা হয়েছে। আরেকটি ছোট্ট কথা এখানে বলা প্রয়োজন, আগামীকাল থেকে মাননীয় প্রধান বিচারপতি পূর্ব ঘোষিত ছুটির অংশ হিসেবে দেশের বাইরে থাকবেন।
এই জন্য 6 তারিখকে ওনারা নির্ধারণ করেছেন 7 জন মাননীয় বিচারপতির সুবিধা অসুবিধা বিবেচনা করে। আমরা আশা করি ওই দিনের পরে আর এই মামলা নতুন করে শুনানির আর কিছু থাকবে না। আমরাও শুনানি শেষ করব, আদালত উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হবে এবং ওই দিন ওই মামলার গুরুত্বের বিচারেই ফুল বেঞ্চ বসবে। আপনারা জানেন ফুল বেঞ্চ কিন্তু মঙ্গলবারে বসে না। এই মামলা শোনার জন্যই ফুল বেঞ্চ মঙ্গলবারে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে, সেনসিটিভ, সংবেদনশীল এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট মামলা হিসেবেই জামায়াত নেতা এটিএম আচারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হবে আগামী 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এ বিষয়ে কথা বলছিলেন জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির। ৬,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল। এ নিয়ে আজ জাপানি 2 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘুচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সে সঙ্গে রপ্তানির বাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বাড়াবে এই বন্দর। আর জানাচ্ছেন হাজেরা শিউলি। আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে অনেক আগেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমার। ভারতও শুরু করেছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া। দেরিতে হলেও স্বপ্নের গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। 1200 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2020 সালে 9,000 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মাণ করা হলেও নানা জটিলতায় গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়নি। গত 10 মার্চ একনেকে সরকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দেওয়ার পর সুগম হয় টার্মিনাল নির্মাণের পথ। যদিও সময়ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্পে খরচ 2 দফায় বেড়ে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। প্রথম টার্মিনাল নির্মাণে পুরোটাই অর্থায়ন করবে জাপানি ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম টার্মিনালে থাকবে 460 মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার জেটি ও 330 মিটার দৈর্ঘ্যের একটি মাল্টিপারপাস জেটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘোচাবে মাতারবাড়ি বন্দর। রফতানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ, আমেরিকার বন্দরে। বিশ্বের যে কোনো বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে এ বন্দরে ভিড়তে পারবে 14 মিটার গভীরতার বড় জাহাজ। 2030 সালের মধ্যেই এটা ইনশাল্লাহ অপারেশন শুরু হবে। 7 থেকে 8,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ আসতে পারবে। এখানে প্রায় 13 থেকে 14 মিটার ড্রাফট থাকবে এবং আমাদের যে ট্রান্সশিপমেন্ট পোর্টের উপরে যে নির্ভরতা সেটা অনেকটা কমে আসবে। এখানে সরাসরি জাহাজগুলো, বড় জাহাজগুলো আসতে পারবে। ব্যবসায়ীদের আশা, গভীর সমুদ্র বন্দর হলে পণ্য খালাস ও পরিবহন ব্যয় কমবে 15 থেকে 20%। আগে যেখানে পণ্য পাঠাতে 4 সপ্তাহ সময় লাগত, মাতারবাড়ি বন্দর হলে তা অর্ধেকে নেমে আসবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি 100টি অর্থনৈতিক অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে এই বন্দর। মাতারবাড়ির ওখানে ভেসেল আসলে তো হবে না, ওখান থেকে কত দ্রুত মালামাল ডিসপ্যাচ করতে পারি, কত দ্রুত ঢাকায় পৌঁছাতে পারে, উত্তরবঙ্গে তো মানে দক্ষিণাঞ্চলে যেতে পারে, চট্টগ্রামে চলে আসতে পারে। মানে গভীর সমুদ্র বন্দরের সাথে কানেক্টিভিটিটা এমন হতে হবে যেন খুব দ্রুততার সাথে মালামালগুলো ডিসপ্যাচ করা যায়। সময় সাশ্রয়ী হবে মাতারবাড়ি বন্দর, যেটা হচ্ছে আমরা যে ইম্পোর্টগুলো করি, এক্সপোর্টের জন্য এখান থেকে সরাসরি এক্সপোর্ট চলে যাচ্ছে, সেটাও ব্যয় সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে। কিন্তু এটি সব কয়টা ডিপেন্ড করবে ব্যবসার চাহিদা, ব্যবসা কীভাবে এক্সপ্লোর করবে। মাতারবাড়িতে এলাকাতেই বিশাল ব্যবসা হবে এবং ওখানে ইকোনমিক্স ফ্রি ট্রেড, ইকোনমিক জোন হবে, এরকম চিন্তাভাবনা আছে। টার্মিনাল নির্মাণ শেষে 2030 সালেই যেন গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যায়। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা সহ কিভাবে বন্দর পরিচালিত হবে, কারা টার্মিনাল পরিচালনা করবে, সবকিছুর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টার্মিনাল রেডি হয়ে গেছে কিন্তু অপারেশনে যেতে পারছে না, যেহেতু আপনার ক্রেন নেই অথবা হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলো নেই। তো এই সমস্যাটা যাতে এটার ক্ষেত্রে না হয়, মাতারবাড়ির ক্ষেত্রে না হয়।
সমীক্ষার তথ্য মতে বছরে 2 থেকে $2.5 বিলিয়ন রাজস্ব আয়ের যোগান দেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। 2টি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 3 মিলিয়ন টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে এই বন্দর। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনালের সুফল পাচ্ছে না মানুষ। টার্মিনালের ভেতরের চেয়ে রাস্তায় থাকে অধিকাংশ যানবাহন, ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। সঠিক তদারকি না থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে শত কোটি টাকার এই স্থাপনা। যদিও সিটি কর্পোরেশন বলছে সম্মিলিত ব্যবস্থাপনা না থাকায় আধুনিক টার্মিনালটির এই দশা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2023 আর 2025 সালের ছবির মধ্যে অনেক ফারাক। শুরুর ঝকঝকে পরিবেশ আর নেই সিলেটে নির্মিত দেশের সবচেয়ে আধুনিক এই বাস টার্মিনালের। অযত্ন আর অবহেলায় বিশাল ওয়েটিং লাউঞ্জের চেয়ারগুলো জং ধরে ভেঙে পড়েছে। ইলেকট্রনিক্স ফিটিংসগুলোও আছে ঝুলে। সব জায়গায় পোস্টারের কারণে টার্মিনালের অত্যাধুনিক অনেক জিনিস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক রাগঢাক করেই গত 2 বছর আগে সিলেটের এই কদমতলী বাস টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, কিন্তু উদ্বোধন হয়নি। বছর দুয়েক সময় যেতে না যেতেই ইতিমধ্যে নানান অব্যবস্থাপনায় প্রায় অকেজো হয়ে পড়েছে এই আধুনিক টার্মিনালটি। বরং 117 কোটি টাকা ব্যয়ে যে ধরনের সেবা দেওয়ার কথা তার থেকে যোজন যোজন দূরত্বে রয়েছে কর্তৃপক্ষ। এইটার অবস্থা ওই দেখেন না, ভাঙ্গিয়া ভুঙ্গিয়া পড়িয়া গেছে গা, সবগুলো এলোমেলো হইয়া গেছে। ওই দেখেন না, ঘরের বিল্ডিংয়ের কীভাবে ময়লা জমে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এর মধ্যে আপনার আছে হয়েছে যে তারপরে হাতে অনেক চেয়ার টিয়ার আসলে অনেকে ব্যাঙ্গার ট্যাঙ্গার লইয়া যাচ্ছে আর কি। এগুলো তো নিম্নমানের এলাই জঙ্গার পড়ে গেছে, ভালো মানের উন্নত লাগে এগুলো তো জঙ্গার পড়লো না। এমন অবস্থার জন্য ইজারাদার প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবাই যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্বটা আসলে পালন করে না বিদায়ী এই অবস্থা। নতুন টার্মিনাল নির্মাণের পর সব যানবাহন টার্মিনালের ভেতর রাখার কথা ছিল, কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। বাস মালিক ও পরিবহন শ্রমিকরা জানান, টার্মিনালের ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে তাদের যানবাহন বাইরে রাখতে হচ্ছে। ভিতরে জায়গা নাই, তো বিল্ডিং দিয়ে বলে লিছে জায়গা নাই। এই বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নেই, অত বিল্ডিংয়ের দরকার কি? বাড়া রাখি মানুষে চিল্লায়, ড্রাইভার হিসাবে বা জনগণও চিল্লায়, প্রশাসনও চিল্লায়, তারপরে রামও কই গাড়ি দিচ্ছে 100 টাকা টার্মিনালের ভিতরে 300 টাকা ভাড়া। বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ের অভাবে টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। রোডসের অনেক জায়গা যেটা পাকা আছে তার বাইরে থাকে, তারা এইটাকে মানে পার্কিং হিসাবে হোক ব্যবহার করে এবং ভিতরে আসে না, তারা রাস্তা থেকে আসলে শুরু করে। এখন বাস মালিক তাদের সাথে আমাদের 2টা মিটিং আসলে হয়েছে। মূল ভূমিকাটা তাদের আসলে মানে পালন করতে হবে। দ্রুত সমস্যার সমাধান করে শতাধিক কোটি টাকার বাস টার্মিনালটি ব্যবহার উপযোগী করার তাগিদ সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলাকাটি পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর সরকারের কোন কোন উপদেষ্টা এই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছেছেন জানাবেন? এখন পর্যন্ত উপদেষ্টারা এই ভবদহ যে 21 ফেজ সেখানে পৌঁছানি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন আমরা এমনটি জেনেছি। আর আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই 3 উপদেষ্টা পথে রয়েছে, আর কিছুক্ষণ মধ্যে এই যে স্থানটিতে রয়েছে এখানে আসবেন। এবং এই যে জলবদ্ধ এলাকায় এখানে প্রায় সারা বছরই কিন্তু জলবদ্ধ থাকে বেশিরভাগ সময়। সেক্ষেত্রে এখানকার ফসল ঘরবাড়ি সবই তলিয়ে থাকে। সে কারণে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু এই যে উপদেষ্টা তারা আসছেন। এর আগেও পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজন হাসান কিন্তু এসেছিলেন এবং এই এলাকা মানুষের কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে জলবদ্ধতার যে স্থায়ী সমাধান সে লক্ষ্যে তারা কাজ করবেন। সেক্ষেত্রে তারই
তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যে ৩ উপদেষ্টা তারা আসছেন, এই এলাকার মানুষের সাথে কথা বলবেন। তারা যেটি জানিয়েছেন এই এলাকার মানুষ, যে এখানে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে যদি টিআরএম প্রকল্প নেওয়া হয় এবং এই কাজগুলো যদি সেনাবাহিনীর মাধ্যমে করা হয়, তাহলে হয়তো তারা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নেওয়া হয়, তাহলে হয়তো এই জলাবদ্ধতার হাত থেকে তারা কিন্তু রক্ষা পেতে পারে। কিছুক্ষণ পরে উপদেষ্টা এখানে আসবেন এবং এখানে যে পরিদর্শন করবেন, পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন। তখন কি আমরা জানতে পারবো আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এই এলাকা মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এবছরে যে বোরো ধানের যে ফসল, সেটিও এই অঞ্চলে প্রায় 10 ভাগ মতো ফসল কম হয়েছে। আমরা কৃষি যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে খোঁজ নিয়েছি, এখানে যে ধান সেটি উৎপাদন কম হয়েছে, বিশেষ করে জলাবদ্ধতার কারণে ধান উৎপাদন কম হয়েছে। এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে, 21 যে নদীগুলো রয়েছে, 21 বেল্টের এই অংশে আমি রয়েছি। এখানে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো খনন করার কিন্তু তারা কথা বলছেন এবং পাশাপাশি এই অঞ্চলের যে জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প সেটি চালুর দাবি করছেন এই এলাকার মানুষ। সব মিলে সাধারণ মানুষ আসলে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন। তাদের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা যদি সমাধান, যদি স্থায়ী সমাধান হয়, এই অঞ্চলের মানুষ যখন জলাবদ্ধতার শিকার হয়, তাদের সাথে আমরা তখনই কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে তারা আসলে ত্রাণ চায় না, এই জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চায়, স্থায়ী সমাধান চায়। সেই স্থায়ী সমাধানের লক্ষ্যে কিন্তু এই ৩ উপদেষ্টা আসছেন। এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, যারা পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সাথে কথা বলবেন, কথা বলে একটি সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার নিরসনের স্থায়ী সমাধানের দিকে এগোবেন বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে উপদেষ্টারা রয়েছেন, তারাও কিন্তু একই কথা বলছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। উজানে বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদীর পানি। তবে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার বিকেলে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির ফলে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া দিয়ে পাহাড়ি ঢল নামতে শুরু করে। খরায় ফেটে যাওয়া নদী কিছুক্ষণের মধ্যেই ভরে যায় পানিতে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামছে, তবে এখনো নদী ও হাওর শুকনো, ফসলেরও কোনো ক্ষতির শঙ্কা নেই। এদিকে পাহাড়ি ঢল সাময়িক হলেও সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। নোয়াখালীতে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী পৌর এলাকা থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। রাত্রে 2024-এর যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পরেও কিন্তু নোয়াখালী থেকে বন্যার পানি নামতে আরো 3 মাসেরও বেশি সময় লেগেছে, যার কারণ হিসেবে স্থানীয়রা বলছেন জলাবদ্ধতাকে দায়ী করেছেন। এবং সে সময় কিন্তু এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য তাৎক্ষণিক নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা একাধিক সভা করেছেন এবং সবাই একটি সিদ্ধান্তে কিন্তু পৌঁছেছেন যে নোয়াখালীর এই স্থায়ী জলাবদ্ধতা দূরকরণে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেই বন্যার প্রায় বছর পেরোলেও নতুন করে নোয়াখালী শহরে জলাবদ্ধতার আসলে কার্যত কোনো ধরনেরই পদক্ষেপ নেয়নি প্রশাসন, এবং পৌরসভার পক্ষ থেকেও কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু গত একদিনের বৃষ্টিতে নোয়াখালী শহরে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা নোয়াখালী শহরে যে 9টি ওয়ার্ড রয়েছে, সেই 9টি ওয়ার্ডের প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেরই কিন্তু একই দৃশ্য। এবং এই জন্য কিন্তু স্থানীয়রা পৌর কর্তৃপক্ষ এবং নোয়াখালী যে জেলা প্রশাসন রয়েছে এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে, তাদের গাফিলতিকে দায়ী করছেন। স্থানীয়রা বলছেন 1 বছরের মতো সময় পেলেও প্রশাসন এদিকে শুধু এটিকে নির্দিষ্ট সভা এবং মিটিং এর মধ্যে সীমাবদ্ধ রেখেছে, এবং এর জন্য কার্যত কোনো উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু আগামী বছরে যে বন্যার আশঙ্কা করছে, বন্যা এবং নোয়াখালী শহরের যে স্থায়ী জলাবদ্ধতা সেটি আরো বাড়বে এবং স্থানীয়দের যে জন দুর্ভোগ সেটি আরো বাড়তে পারে বলে কিন্তু তারা ধারণা করছেন। গত একদিনের বন্যায় কিন্তু নোয়াখালী জেলার, আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন আল ফারুক স্কুল সংলগ্ন সড়ক, এই সড়ক সহ নোয়াখালীর জেল রোড সড়ক, নতুন কলেজ সড়ক, মহিলা কলেজ সড়ক সহ অধিকাংশ সড়কে কিন্তু পানি জমে গেছে, এবং সেগুলো নিরসনেও কিন্তু এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কোনো ধরনের ব্যবস্থা আমরা নিতে দেখিনি। তো আমি সার্বিক বিষয়ে কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন
এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরে কিন্তু তিনি স্থানীয় যে ডিডিএলজি রয়েছে তার সাথে কথা বলেছেন এবং এই সংকট নিরসনে যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেজন্য কিন্তু তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রে এই ছিল আসলে নোয়াখালী শহরের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্প এর মধ্যে কাজও প্রায় শেষ, তবে প্রকল্পটির ভারতীয় অংশের স্থগিতাদেশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, বিষয়টি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? কবে নাগাদ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে? রাখি 2018 সালের জুলাই এই আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত প্রায় 12.24 কিলোমিটার রেলপথের নির্মাণ শুরু হয়েছিল এবং সেটি নানা সংকটের কারণে কয়েক দফায় সেটির প্রকল্পের মেয়াদ বেড়ে গিয়েছিল। তারপর এটি গেল বছর অক্টোবরে এই প্রকল্পের পুরোপুরি কাজ শেষ হয়েছে এবং এটি আসলে এখন পুরোপুরি রেলপথ চলার জন্য প্রস্তুত রয়েছে বলে এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে রাত্রে এখন যেটি একটি ধোঁয়াশা যেটি তৈরি হয়েছে, সম্প্রতি যেই ভারতীয় সংবাদ মাধ্যমে যে খবরটি ছড়েছে, অর্থাৎ ভারতের সেভেন সিস্টার্সে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশে চলমান যে রেল প্রকল্পগুলো আছে এই আখাউড়া আগরতলা রেল প্রকল্প সহ এটি আসলে স্থগিত করার খবর পেয়েছি আমরা। এই সংবাদ মাধ্যমে এটি বলা হয়েছে যে শ্রমিকদের নিরাপত্তা এবং যে চলমান যে অস্থিতিশীল পরিবেশ সেটির কারণে। তবে আসলে আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এই আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশে যিনি পরিচালক আছেন আবু জাফর মিয়া, তিনি যেটি বলছেন যে আসলে এই খবরটি তারা সঠিক না এবং তিনি বলছেন যে যেহেতু এই প্রকল্পটি ইতিমধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আসলে এটি এখন স্থগিত করার কোনো ধরনের যৌক্তিকতা নেই, যার ফলে আসলে এই খবরটিকে তারা, অর্থাৎ ভারতের সংবাদ মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটিকে তারা গুজব বলে তারা আসলে ধরে নিচ্ছেন। তবে আসলে এই প্রকল্পের যেহেতু এটির কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং এটি আসলে কবে নাগাদ এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে সেটি কিন্তু আসলে এখন স্পষ্ট নয়। অর্থাৎ এটি প্রকল্প পরিচালক এবং এই প্রকল্প সংশ্লিষ্ট অর্থাৎ স্থানীয় যে প্রশাসনে যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে কিন্তু বলতে পারছেন এটি কবে নাগাদ এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে এই প্রকল্পের কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটির যিনি বাংলাদেশের যিনি কান্ট্রি ম্যানেজার আছেন শরৎ শর্মা, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে তাদের যে এই বর্ধিত যে প্রকল্পের মেয়াদ যেটি ছিল সেটি আগামী জুনে শেষ হচ্ছে এবং তারা আশা করছেন যে এই জুনের মধ্যেই, এই যেহেতু এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, এই জুনে তারা প্রকল্পটি সরকারের কাছে তিনি হস্তান্তর করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। তারপরে হয়তো বা এটি চালু নিয়ে একটি খবর আসতে পারে। রাত্রে আমার কাছে এই ছিল আখাউড়া আগরতলা রেলপথ সংক্রান্ত সবশেষ তথ্য। অপরিকল্পিত বাড়িঘর আর স্থাপনা নির্মাণে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আবাদি জমি। এতে প্রতি বছরই কমছে ফসলের উৎপাদন। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে এভাবে চলতে থাকলে অচিরেই হুমকির মুখে পড়বে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পটি। তালহা জুবাইয়ের প্রতিবেদন। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বন্যার পানি থেকে রক্ষায় 1979-80 অর্থ বছরে শুরু হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্মাণ কাজ। প্রায় 400 কোটি টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় 1988 সালে। শুরুর দিকে এই প্রকল্পে চাষযোগ্য জমি ছিল 15,465 হেক্টর, কিন্তু তা এখন কমে দাঁড়িয়েছে 6,500 হেক্টরে। মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি, মান্দারতলী, রাড়ীকান্দি, সোয়ালকান্দি, নন্দলালপুর সহ প্রায় প্রতিটি গ্রামেই কৃষি জমিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা। ফলে সেচ প্রকল্পে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে। বাড়িতে জায়গা না থাকলে কিছু করার নাই, তো অবশ্যই তার থাকার জন্য হইলো, ফ্যামিলির মেনটেনের জন্য হইলো কি হয়তো ধানে জমি নিতে বাড়ি করে। আশেপাশে তো সবাই কিনতেছে, এই যে লগের ওইটাও তো কিনা হয়ে গেছে, আবার এই যে এখন বাড়ি, এই বাড়ি, এই পাশেও তো বাড়ি আছে। তো অনেক বর্গা টর্গা করে খাইতাম, তো অনেক বাড়ি ঘর হওয়াতে আমরা জমি চাষ করে খাইতে পারতাছি না বা আমিও লাভবান হইতে পারতাছি না। অনেক বর্তমান সব জায়গা কিনা হয়ে যেতেছে, মানুষের কৃষকের জমিন চাষ করা যায় কম। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প থেকে প্রতি বছর ধান, ভুট্টা সহ প্রায় 1,11,000 মেট্রিক টন বিভিন্ন ফসল উৎপাদন হয়। এর মধ্যে ধানই উৎপাদন হয় প্রায় 89,000 মেট্রিক টন। সেচ প্রকল্প এলাকার কৃষি জমি যাতে অকৃষি খাতে ব্যবহার না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিয়ত লোকজন ঘরবাড়ি করছে, ঘরবাড়ি করলে যেটা হয় যে সেচ জমির পরিমাণ কমে যাচ্ছে। তো বিষয়টা আসলে অ্যালার্মিং। তো আমরা ভবিষ্যতে এটা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এটা পদক্ষেপ নেব। আমরা বিভিন্ন ফোরামে, বিশেষ করে জেলা সমন্বয় মিটিং এবং অন্যান্য মিটিং আমরা বলে থাকি যে উৎপাদন যে হারে
জমি যে হারে কমে যাচ্ছে তা আমাদের উৎপাদন বাড়তে একসময় জমি যদি আরো বেশি কমে যেত তাহলে তো আমাদের খাদ্যের যোগান দিতে পারত। চলতি বছর মেঘনা দনাগদা সেচ প্রকল্পে বোরো আবাদ হয়েছে প্রায় 6,500 হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় 29,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তালহা জুবাইর, এখন চাঁদপুর। উৎপাদন ভালো হয় হিমাগার সংকটে বগুড়ার আলু চাষিরা, ফলে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাঝেতে আলু সংরক্ষণে কৃষি বিপণন বিভাগ কোনো বিকল্প ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই কৃষকরা বর্তমানে প্রতি কেজি আলু কত টাকায় বিক্রি করছেন। হ্যাঁ রাত্রি, আপনাকে প্রথমে বলে রাখি যে বগুড়া এলাকার কৃষকের কিন্তু যারা আলু চাষিরা তাদের কিন্তু একটু খারাপ সময় যাচ্ছে, কারণ এখানে কৃষি বিপণন অধিদপ্তর যেটি দর যেটি তাদের বলছেন খরচের যে প্রতি কেজি খরচ হয়েছে 13 থেকে 13.5 টাকা, আর এখানে কিন্তু সে আলুটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে। তার মানে সরকারি হিসাবে যদি বলা হয় তাহলে প্রতি কেজি আলুতে 5 থেকে 6 টাকা তারা লোকসান দিচ্ছেন কৃষকেরা। আর লোকসান দেওয়ার যে কারণটি সেটি হচ্ছে এখানে যে হিমাগারগুলো রয়েছে আর যে আলু উৎপাদন হয়েছে সেই উৎপাদন এবং হিমাগারের ধারণ ক্ষমতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনাকে বলে রাখি যে এখানে 42টি যে হিমাগার রয়েছে সেখানে 3.5 লাখ মেট্রিক টন আলু এখানে প্রিজার্ভেশন করা যাবে, আর এখানে আলু উৎপাদন হয়েছে 55,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন করা হয়েছে। তাহলে বাকি আলুগুলো কোথায় রাখবে, কিভাবে রাখবে, এটি নিয়ে কিন্তু কৃষকের মাঝে যে হতাশা কাজ করছে। এই হতাশার থেকে কিন্তু তারা যে বাড়িতে আলু রয়েছে সে আলুগুলো বাজারে ছাড়ছেন এবং সেই আলুগুলো 8 থেকে 10 টাকা কেজি দরে কিন্তু পাইকারি দিচ্ছেন তারা, ফলে তাদের যে একটা বড় লোকসান সেই লোকসানটা হচ্ছে। আর এবারে আলুর উৎপাদনটা কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে আলু উৎপাদন হয়েছে। গতবার হয়েছে 43,000 মেট্রিক টন 43,000 হেক্টর জমিতে, এবারে হয়েছে 55,000 হেক্টর জমিতে। সেখানে আলুর যে জমি সেটাও বেশি হয়েছে, তাছাড়া আলুর ফলনও ভালো হয়েছে। এই কারণে কিন্তু আলুর এখানে বেশ আধিক্য দেখা দিয়েছে, ফলে আলুর যে রাখার ব্যবস্থাটা সেটি কিন্তু একেবারে অপ্রতুল হয়ে গেছে। আর এই কারণেই কিন্তু আলুর দামটা কমে গেছে। আর এখান থেকে যে আলুটি রপ্তানি হয় বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে হয়ে ভুটান এবং নেপালে আলু রপ্তানি হয় প্রতি বছর কিছু পরিমাণ বগুড়া থেকে। সে আলুটা রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ ট্রান্সশিপমেন্ট বিষয়টি কিন্তু এখন ঝুলে আছে। এই কারণেই কিন্তু এই ক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু একটু হতাশাগ্রস্ত হয়ে গেছেন। সব মিলিয়ে যেটি বলা যায় রাত্রি যে আলুর যে এবারে কি অবস্থা হবে এবং কৃষকের যে কি অবস্থা দাঁড়াবে এটি কিন্তু ভাববার বিষয় রয়েছে। সেক্ষেত্রে যেটি সরকারের করণীয় সেটি হলো ভারত না অন্য দেশে যদি আলু রপ্তানির ব্যাপারে যদি উদ্যোগ নেয় সরকার, তাহলে অনেকটাই কিন্তু এখানে কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। আর এইভাবে কিন্তু আলুর যে উৎপাদন সেই উৎপাদন যদি কৃষি বিভাগ একটা যদি ক্যালেন্ডার মাফিক করে যে কোন ফসল কি পরিমাণ উৎপাদন করতে হবে, তাহলে কিন্তু এই দাম দরটা কিন্তু নিশ্চিত হতে পারবে কৃষক, এবং তারা যেমন লাভবান হবে ভোক্তারা তেমন লাভবান হবে। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে হিমাগারগুলো থেকে আলু সংরক্ষণের সর্বশেষ বিষয়। চট্টগ্রামের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক অথবা ডিগ্রির সমমান প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, দাবির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এ বিষয়ে কি বলছেন? রাত্রি মানববন্ধন কিন্তু এখনো চলছে। আপনি জানেন যে নার্সিং যে সায়েন্স রয়েছে সেই নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান কিংবা স্নাতক সম্মানের মর্যাদা দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশে ধারাবাহিক আন্দোলন চলছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই জায়গাতে আমরা দেখছি তারই অংশ হিসেবে আজ চট্টগ্রামের 11টার পর থেকে মূলত চট্টগ্রাম জেলার যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষার্থী আছে তারা আন্দোলনে নেমেছে। তাই আমরা দেখতে পাচ্ছি কয়েকশো শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাদের দাবি হচ্ছে যে এই যারা মিডওয়াইফারি কিংবা
নার্সিং সায়েন্সে পড়ালেখা করছে তারা কিন্তু এইচএসসির পর 3 বছর ডিপ্লোমা কোর্স করে তারপরেই 6 মাস ইন্টার্ন করে, অর্থাৎ প্রায় 3.5 বছর কিন্তু এইচএসসির পরে তারা পড়ালেখা করছে। এরপরও কিন্তু তাদেরকে এইচএসসির মর্যাদাটা দেওয়া হচ্ছে। আসলে এটি তাদের জন্য এক ধরনের তাদের সাথে বৈষম্য, এমনটি তারা বলছেন যে অসাম্য বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে এবং এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে মূলত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই জায়গাতে এখনও কেন এরকম বৈষম্য চলছে, তারা এরকম প্রশ্ন তুলেছেন এই মানববন্ধনের মধ্য দিয়ে। তারা বলছেন যে সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন, কারণ শুধু গত কয়েকদিনের ধারাবাহিক আন্দোলন নয়, আমরা দেখেছি এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে এই মিডওয়াইফারি এবং নার্সিং সায়েন্সের শিক্ষার্থীরা তাদের তাদের যে এইচএসসির মর্যাদা সেটিকে মূলত ডিগ্রির মর্যাদা দেওয়ার জন্য, একই সাথে অনার্সের যে মর্যাদা সেটি দেওয়ার জন্য আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা আজকেও মানববন্ধন করছে এবং তারা বলছে তাদের যে দাবি সেই দাবি কিন্তু পুরো না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কারণ এটি তাদের একটি যৌক্তিক দাবি। তারা এমনটি কিন্তু এই মানববন্ধন থেকে দাবি করছেন। তো এই ছিল আমার কাছে তাদের আন্দোলনের সবশেষ। মাগুরায় গড়াই, মধুমতি, নবগঙ্গা সহ নদী তীরের অনাবাদি জমিতে বাড়ছে ফসলের আবাদ। চলতি বছর চরাঞ্চলের 261 হেক্টর জমিতে ধান ও সবজির চাষাবাদ করছেন চাষিরা। উৎপাদন ভালো হয় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপির প্রতিবেদন। মাগুরার গড়াই, মধুমতি, নবগঙ্গা সহ বিভিন্ন নদী তীরবর্তী চরাঞ্চল ছেয়ে গেছে সবুজে। জেলার সদর উপজেলা মোহাম্মদপুর, শ্রীপুর সহ বিভিন্ন উপজেলার চরাঞ্চল একসময় ধুধু বালুচর থাকলেও এখন ভরে উঠেছে ফসলে। স্থানীয় চাষিরা বলছেন দীর্ঘ সময় এসব জমিতে ফসলের আবাদ না হলেও বর্তমানে জমির গুণগত মান বিবেচনা করে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ফলনও হয়েছে ভালো, যাতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। তবে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শ দেওয়ার কথা বলছেন তারা। পানি না ওঠার কারণে জমিতে আমরা ধান লাগাইছি, পাট বুনেছি, সবজি আছে, আল্লাহ ইচ্ছে ভালো ফসল দিয়েছে, ভালো সবজি হয়েছে। গত 2-1 বছরের তুলনায় এবছর পর্যাপ্ত ফলন হয়েছে, যার কারণে এবার আমরা ধান থেকে ফসলগুলো অন্যান্য ফসলের তুলনায় ধান থেকে আমরা লাভটা পুষিয়ে নিতে পারবো। কুন্দল, এই উস্তে, তারপরে নিচে আছে উশি, এগুলো ভালো পয়সা হচ্ছে, খেত খুব ভালো আছে, আবার বাজারেও মানে মার্কেটের দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। কুন্দলগুলো লাগাইছি, ভালো ফুল আর ফল আইছে। এ যদি কোনো বড়ি ভঙ্গ না হয়, জড়ি জটকা না হয়, তাহলে এই বেচে কিনে খাইয়ে আমরা যাই একটু পয়সা পাবো। ফল ফলালি যা হয় মনে হয় পোকে খাইয়ে দেয়, কিন্তু কৃষি বিভাগের কোনো লোকজন কোনো খোঁজ খবর নেয় না। তারা যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে মনে হয় আমরা একটু বাইসে থাকতে পারতাম। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 4টি উপজেলায় মোট 39,530 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 260 হেক্টর অনাবাদি জমিতে ধান ও সবজি চাষ হয়েছে। অনাবাদি ও চরাঞ্চলের এসব জমি চাষের আওতায় আনতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলছেন কৃষি কর্মকর্তারা। গম, ভুট্টা এবং শাকসবজিরও তারা চাষ করেছে। আমাদের লক্ষ্য কৃষকদের আর্থিকভাবে লাভবান করা। কৃষকের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিই। আমরা তাদেরকে কৃষক যখন কোনো জাতের চাষ করতে চায় তাদের উন্নত মানের ধানের বীজের সম্বন্ধে আমরা পরামর্শ দিই। গেল বছর চরাঞ্চলের প্রায় 200 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়, যেখান থেকে 12 কোটি টাকার ফসল বিক্রি হয়। এখন মাগুরা। শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।